একটু ফোকাস করেন। বাক্যের উপাদান বা কম্পোনেন্টস অফ সেন্টেন্সেস, ইংরেজি বাক্যের গঠন কাঠামো বিশ্লেষণ করতে শিখুন এবং শুদ্ধ অর্থবোধক বাক্য তৈরি করতে দক্ষ হন। যেমন দেখেন, একটা বাক্য গঠনের মূল উপাদান হচ্ছে সাবজেক্ট, যে কাজটি করে কর্তা, ভার্ব, ক্রিয়া যেটা বাক্যের প্রাণ, প্রতিটা বাক্যেই সাবজেক্টের পর ভার্ব থাকে। এরপর হচ্ছে এক্সটেনশন। আমরা অনেকে মনে করি একটি সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, এখানে এক্সটেনশন হবে। মানে এই জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল হতে পারে। যে কোনো বাক্য তৈরি করতে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করি তার ভিন্ন ভিন্ন অংশের নামই হচ্ছে মূলত বাক্যের উপাদান বা এই যে কম্পোনেন্ট। এগুলো চিনতে পারলে যে কোনো বাক্য সহজে বিশ্লেষণ করা যায়। এগুলো চিনতে পারলে যে কোনো বাক্য সহজে বিশ্লেষণ করা যায়, যে কোনো বাক্য সহজে অ্যানালাইসিস করা যায়। তো আপনাদেরকে কিন্তু এগুলো একটু ভালোভাবে চিনতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সাবজেক্ট কি? যে কাজটি, বাক্য যে কাজটি করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। বাক্যে যে কাজটি করে, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর কাজটা যে করে থাকে, যে কর্তা হয়, সেটাই সাবজেক্ট। সাবজেক্ট ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হয় না, ব্যতিক্রম ইম্পারেটিভ সেন্টেন্স। মানে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ওইভাবে উজ্জ্ব থাকে, যেমন ওই যে গেট আউট, ক্লোজ দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর, এরকম। সাবজেক্ট চেনার উপায় কি? যে বা যারা ভার্ব সম্পাদন করে, বাক্যের সর্ববামে থাকা শব্দ বা শব্দগুচ্ছ মূলত সাবজেক্ট। সাবজেক্ট এর প্রকারভেদ। সিম্পল সাবজেক্ট, শুধুমাত্র মূল শব্দটি থাকে। কমপ্লিট সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস মডিফায়ার। মানে আরিফস ফাদার গেভ হিম আ ফোন, আরিফের বাবা, এটাকে বলা হয় কমপ্লিট সাবজেক্ট বা এটাকে কম্পাউন্ড সাবজেক্ট বলে। অর্থাৎ এটা সিম্পল সাবজেক্ট না। গেভটা এখানে মেইন ভার্ব। সো দ্য কুইক ব্রাউন ফক্স, দেখেন এই পাশে একটা ছবিতে লেখা, এই চারটা ওয়ার্ড মিলে একটা সাবজেক্টের অংশ, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। ঠিক আছে, চারটা ওয়ার্ড একটা সাবজেক্ট। ভার্ব, যে কোনো কাজ করা, হওয়া বা থাকাকে ভার্ব বলে। সাবজেক্ট কি করছে, কি অবস্থায় আছে তা ভার্ব নির্দেশ করে। এটি বাক্যের প্রাণ। আই ইট রাইস, আমি খাই। কি খাই? ভাত খাই। ভার্ব কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে। অবজেক্ট দুই প্রকার, একটা বলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, যেটা হট দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, যেটা হুম দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। দ্য টিচার হেল্প আস, শিক্ষক আমাদেরকে সাহায্য করেছিলেন। হুম, কাদের? হুম, হুম, মি, সরি আস, আমাদের। হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। ভার্ব কোনটা? গেভ। কি দিয়েছিল? হট, কলম। কাকে দিয়েছিল? হুম, মি, আমাকে। এই বাক্যে দুটো অবজেক্ট আছে, ব্যক্তিবাচক আছে, বস্তুবাচক আছে। আই ইট রাইস, কি খাই? ভাত খাই, ওটা বস্তুবাচক। আর এই পাশে লাস্টে দ্য টিচার হেল্প আস, এটা আবার ব্যক্তিবাচক। তো এইভাবে অবজেক্টটা হয় কিভাবে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। সাবজেক্টের অর্থ পূর্ণ করার জন্য যে শব্দ বসে এবং যা মূলত সাবজেক্টকেই নির্দেশ করে তাকে কমপ্লিমেন্ট বলে। কি বলছে বলেন তো? সাবজেক্টের অর্থ পূর্ণ করার জন্য যে শব্দ বসে এবং যা মূলত সাবজেক্টকেই নির্দেশ করে তাকে কমপ্লিমেন্ট বলে। দ্য ইকুয়ালিটি রুল, সাবজেক্ট ইকুয়াল টু কমপ্লিমেন্ট। একই ব্যক্তি বা বস্তুকে, যেমন রহিম ইজ আ ফার্মার, এখানে যে রহিম সেই ফার্মার, যে লোকটা ফার্মার সেই লোকটাই রহিম। শি ইজ হ্যাপি, যে শি সেই হ্যাপি, যে হ্যাপি সেই শি। কমপ্লিমেন্ট সাধারণত বি ভার্ব, অ্যাম, ইজ আর অজয়ের এবং লিঙ্কিং ভার্ব সিম, ফিল, বিকাম, লুক, টেস্ট এর পরে বসে। মানে এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হয়। যেমন আই এম আ ডক্টর, যে আই সেই ডক্টর। উই মেড হিম ক্যাপ্টেন, যে হিম সেই ক্যাপ্টেন। অর্থাৎ এটাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট আবার দুই প্রকার, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপর এক্সটেনশনের প্লেসে আরেকটা উপাদান বসতে পারে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, যার মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ একটা সেন্টেন্সে যখন আপনি সাবজেক্ট বসান, তারপরে আমরা ভার্ব বসাই। ভার্ব মানে কি? ওই সাবজেক্ট যে কাজটা করে। ভার্ব মানে কি? সাবজেক্ট কি অবস্থায় আছে, কোন কাজটা করে, এটাই ভার্ব। ওই ভার্বটার বিশেষণ বলছে ক্রিয়া বিশেষণকে অ্যাডভার্বিয়ালস বলে। তাহলে জিনিসটা কি? ওই যে সাবজেক্ট যে কাজটা করে, ওই করাটাকে মডিফাই করতে হবে।
মানে ওই করাটা কাজ সাবজেক্ট করে, ঠিক আছে। এখন সে কিভাবে করে, কোথায় করে, কখন করে, কেন করে, কতটুকু করে, ওই মানে ভার্বটাকে মডিফাই করছে হচ্ছে অ্যাডভার্ব। এই জন্য এটা বলছে ক্রিয়া বিশেষণ। কোনো বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই মূলত অ্যাডভার্ব। ওয়ার কোথায়, এটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস। হাউ মানে কিভাবে, এটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার। ওয়েন মানে কখন, এটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম। ওয়াই মানে কেন, এটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ রিজন পাওয়া যায়। যেমন একটা বাক্য দেওয়া আছে দেখেন, রহিম গেভ রূপা আর রোজ। রহিম রূপাকে একটা গোলাপ দিয়েছিল। এই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। রহিমটা কি, সাবজেক্ট। গেভ শব্দটা কি, ভার্ব। রূপা শব্দটা কি, ইনডাইরেক্ট অবজেক্ট। হুম কাকে দিয়েছিল, রূপাকে। হট কি দিয়েছিল, আর রোজ। আর রোজটা কি, ডাইরেক্ট অবজেক্ট। এই বাক্যে দুটো অবজেক্টই আছে। এরপর কিভাবে দিয়েছিল, ওয়ার উইথ প্লেজার, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় দিয়েছিল, অ্যাট দ্য পার্ক, এটা অ্যাডভার্ব অফ প্লেস। কখন দিয়েছিল, ইন দ্য ইভিনিং, এটা অ্যাডভার্ব অফ টাইম। কেন দিয়েছিল, টু মিট উইথ হার, তার সাথে দেখা করতে, দেখা করার জন্য, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে একটা বাক্যের মেইন ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর অনেক বেশি ইনফরমেশন নিয়ে আসা যায়। বাক্যকে লং করা যায়, বড় করা যায়, ছোট ছোট সেন্টেন্স বলে থেমে থাকতে হয় না। ডিফারেন্স এট এ গ্ল্যান্স। কাজের প্রভাব গ্রহণ করে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট। সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকলে সেটা কমপ্লিমেন্ট। আর হচ্ছে কাজের অবস্থা বোঝায়, অর্থাৎ একটা সাবজেক্ট যে কাজটা করে, যে ভার্বটা আমরা বসাই সাবজেক্টের পর, সেই ভার্বটা কিভাবে হয়, কোথায় হয়, কখন হয়, কেন হয়, অর্থাৎ ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাকে অ্যাডভার্ব বলে। সেটাকে অ্যাডভার্ব বলে। নিজেই যাচাই করুন, সেলফ অ্যাসেসমেন্ট। নিচের বাক্যগুলো থেকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল নির্ণয় করার চেষ্টা করুন। দেখেন, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। কি পড়ে, বই পড়ে, ওইটা আমার অবজেক্ট। শি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল, সে একটা মেধাবী মেয়ে। এইখানে ব্রিলিয়ান্ট গার্লটা কি, এটা কমপ্লিমেন্ট, কারণ যে সেই ব্রিলিয়ান্ট গার্ল, তো এটা কমপ্লিমেন্ট। শি স্লিপস ইন দ্য ওপেন এয়ার, সে খোলা বাতাসে ঘুমায়। কোথায় ঘুমায়, ওয়ার, খোলা বাতাসে। ওপেন এয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ওপেন এয়ার কোনো অবজেক্ট না, কোনো কমপ্লিমেন্টও না, কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। আরিফ বিকেম আ ইউটিউবার, আরিফ একজন ইউটিউবার হয়েছিল। এখন যে লোকটা আরিফ, সেই লোকটা ইউটিউবার। যে ইউটিউবার সেই আরিফ, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনও সেই ব্যক্তি বা বস্তুটিকেই বলা হয়, তাকে ইন্ডিকেট করা হয়। রহিম গোস টু স্কুল, রহিম যায়, কোথায় যায়, ওয়ার, স্কুলে যায়, এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। কি খেলছে, ফুটবল, এটা ডিরেক্ট অবজেক্ট। এটা অবজেক্ট কি দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়, রহিম ইজ আ ডক্টর, রহিম কে, ডাক্তার। যে রহিম সেই ডাক্তার, এটা কমপ্লিমেন্ট। রুমা ওয়েন্ট আউট, রুমা বাইরে গিয়েছিল। অ্যাট নাইট, রাতে। হোয়েন কখন গিয়েছিল, নাইট, রাতে, এটা অ্যাডভার্ব অফ টাইম। এই যে আমি যেগুলো বললাম, এগুলো আপনারা এবার কেউ বলতে পারবেন? এখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন সাবজেক্ট এবং ভার্বের পরে এক্সটেনশনে যেগুলো দেওয়া আছে প্রতিটা বাক্যে, এর ভিতরে কোনটা অবজেক্ট, কোনটা অ্যাডভার্বিয়াল, আর কোনটা কমপ্লিমেন্ট। কে বলতে পারবেন বলেন? এখানে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, আপনারা প্রেস করেন। রেইজ হ্যান্ড একটা অপশন আছে, এটা প্রেস করেন। কে বলতে পারবেন যে কোনটা অবজেক্ট, কোনটা অ্যাডভার্বিয়াল, আর কোনটা কমপ্লিমেন্ট? বলেন দেখি আপনাদের ভিতর কে বলতে পারেন এখন এটা। প্রথম সেন্টেন্সে হি রিডস আ বুক, আ বুকটা কি, অবজেক্ট। Object শি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল, ব্রিলিয়ান্ট গার্লটা কি, complements কমপ্লিমেন্ট। শি স্লিপস ইন দ্য ওপেন এয়ার, ওপেন এয়ারটা কি, place. অ্যাডভার্বিয়াল Yes, sir. প্লেস, তাই না? অবজেক্ট না, কিন্তু এটা অবজেক্ট কিভাবে পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে। বাট স্লিপকে কি দ্বারা প্রশ্ন করছি, ওয়ার দ্বারা, কোথায় দ্বারা, তাহলে এটা অ্যাডভার্ব। আরিফ বিকেম আ ইউটিউবার, তাহলে এটা কি, Complements কমপ্লিমেন্ট। মানে যে আরিফ সেই ইউটিউবার, যে ইউটিউবার সেই আরিফ। রহিম গোস টু স্কুল, তাহলে এই টু স্কুলটা কি, place and no place. অ্যাডভার্ব। দে আর প্লেইং ফুটবল, ফুটবলটা কি, Object অবজেক্ট। এটা কি দ্বারা প্রশ্ন করে পাচ্ছি, কি খেলে, ফুটবল খেলে। করিম ইজ আ ডক্টর, তাহলে এটা কি, complement কমপ্লিমেন্ট। রুমা ওয়েন্ট আউট এট নাইট, তাহলে এট নাইটটা কি, adverbial অ্যাডভার্বিয়াল। adverbial time, sir. অ্যাডভার্ব অফ টাইম, রাইট, থ্যাংক ইউ। এই তো আপনারা বুঝতে পারছেন। দেখেন, এগুলো বুঝতে পারলে না খুব ভালোভাবে সেন্টেন্স অর্গানাইজ করা যায়। ক্রিয়েটিভ ওয়েতে নিজের মতো করে যে কোনো সেন্টেন্স লেখা যায় বা বলা যায়। তো এখানে কই যেন দেখছিলাম,
এই যে হোয়ার, হাউ, ওয়েন, হোয়াই আছে না, এর সাথে আরো একটা দুইটা ওয়ার্ড যোগ হয়, যেমন হাউ অফেন, HOW, হাউ, OFTEN, অফেন এর মানে কি জানেন, কতবার। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। যাই হোক, এরপর আরেকটা বিষয় আছে, মানে এগুলো কিন্তু খুব বেসিক বিষয়। আমি এগুলো কেন দেখাচ্ছি দেখেন, মেইন গ্রামারের আগে, মেইন স্পোকেন ইংলিশে যাওয়ার আগে আপনাদের যাদের এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট নেই বা ধারণা নেই, এগুলো জেনে যেতে হবে। কারণ আমি এখানে যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে কোর্সটা, এটা একদম শুরু থেকে একদম বেসিক থেকে নিচ্ছে। আমি এটা বারবার বলছি, তো আমি কোনো কিছু বাদ রাখবো না। কোনো কিছু যেন আপনার কাছে অজানা মনে না হয়, অচেনা মনে না হয়, সবকিছু সম্পর্কে যেন আপনার একটা পরিচিতি থাকে। এজন্য আমি বারবার বলছি এগুলো জানতে হবে। যেমন দেখেন, জেন্ডার, নাম্বার, কেস। জেন্ডার মানে কি, লিঙ্গ; নাম্বার মানে বচন; কেস মানে কারক। এগুলো ইংরেজি গ্রামারের ভিত্তি। স্পোকেন ইংলিশে শুদ্ধভাবে বাক্য তৈরি করতে, সাবজেক্টের ভার্বের সাথে সঠিক মিল রাখতে এগুলো জানতে হয়। যেমন হি, শি, ইট, এগুলো হচ্ছে সঠিক প্রোনাউন বেছে নেওয়া। নাম্বার কি, সিঙ্গুলার না প্লুরাল, এটা নির্ধারণ করতে হয়। কেস কি, আই, মি, মাই, বাক্যে অবস্থান অনুযায়ী রূপের পরিবর্তন। ম্যাসকিউলাইন, ফ্যামিনাইন, কমন, নিউটার। এই যে জেন্ডার বা লিঙ্গর বিভিন্ন প্রকারভেদ, পুরুষবাচক কোনগুলো, নারীবাচক কোনগুলো, উভয় লিঙ্গ কোনগুলো, প্রাণহীন কোনগুলো, দেখেন দেওয়া আছে: ফাদার, কিং, ব্রাদার, মাদার, কুইন, সিস্টার, স্টুডেন্ট, টিচার, ডক্টর, পেন, টেবল, মোবাইল। এখন এগুলো থাকলে কোন ধরনের প্রোনাউন গুলো আমরা ব্যবহার করি এই জেন্ডার গুলো থাকলে? যেমন হি, হিম, হিজ, শি, হার, হার্স, হি, শি অর দে। যদি নারী পুরুষ উভয়ই থাকে, প্লুরাল থাকে, কমন থাকে, হি অর শি অর দে এরকম বসায়। ইট বা ইটস যদি জড় বস্তু থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে জেন্ডারের বিষয়। এরপর নাম্বারের ক্ষেত্রে যেমন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, এরকম আমরা দেখছি না, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন হি গোজ বসাই, হি গো হয় না কখনো। হ্যাঁ, দে গো হয়, দে গোজ হয় না কখনো, কারণ দেটা থার্ড পার্সন, হিও থার্ড পার্সন। কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস কখন হয়? যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। যেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। আবার আই এবং উই থাকলে প্লুরাল ভার্ব হয়, মানে অ্যাম, হ্যাভ, প্লে, আর বা ওয়ার এরকম হয়। ভার্বের সাথে এস বা ইয়েস হয় না বা সিঙ্গুলার হয় না। এরপর হচ্ছে সিঙ্গুলার প্লুরালের অনেক এক্সাম্পল আছে। তো যাই হোক, এই এই হচ্ছে বিষয় এখানে, মানে বেসিক থিংস, একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে অর্গানাইজড হয়, বাক্যের ভিতর কি থাকে, এইগুলো হচ্ছে একটা বিষয়। এখন এরপর আমি আপনাদের পার্টস অফ স্পিচের উপর একটা ডিটেলস ক্লাস নিব। বাট সেটা নেওয়ার আগে আপনাদের একটা কাজ আমি দিব। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের করতে হবে। এবং এটা আমি আজকে আপনাদেরকে পাঠিয়ে দিলে আপনারা নিজেরা এখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। সেটা কি, আমি খুব ভালোভাবে বলছি। আপনারা যারা আমার ফ্রি ক্লাসগুলো করছিলেন, ফ্রি ক্লাসে যারা অ্যাটেন্ড করছিলেন, সেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে যারা ভোকাবুলারিতে দুর্বল, ইংলিশে ভোকাবুলারি বলতে ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখতে হয় বা জানতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। আপনি সব ভুলে যান, গ্রামার এটা ওটা কোনো কিছু লাগবে না। আমি ওই যে শুরুতে আজকে একটা কথা বললাম না, আপনারা তো জাস্ট টাইমে জয়েন করেন না, অনেকে দেরিতে জয়েন করেন, এই জন্য শুরুর কথাগুলো মিস করে যান। তো শুরুতে যে কথাগুলো বললাম যে রিডিং করতে হবে, আপনাকে প্রচুর রিড আউট করতে হবে, আপনাদের এই কাজটা আমি দিব। আমি আপনাদের ওই ফ্রি ক্লাসে বলছিলাম যে যারা ভোকাবুলারিতে দুর্বল, ইংলিশে ভোকাবুলারি বলতে মূলত ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখতে হয় বা জানতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, সে তত দ্রুত একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে, একটা ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করতে পারে। তো এই ভার্ব গুলো গতানুগতিক ধারায় না পড়ে, আমি বলছিলাম আমার কাছে 200টা ভার্ব আছে যেগুলো মোস্ট ইউজফুল ভার্ব আমরা আমাদের স্পোকেন ইংলিশে বা ডে টু ডে লাইফের কনভারসেশন বা কমিউনিকেশনে ব্যবহার করি বাংলায়, বাট ইংলিশে প্রপার মিনিং না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো এই 200টি ভার্ব আমি পর পর, অর্থাৎ ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখাবো স্টোরি প্র্যাকটিসের মাধ্যমে। অর্থাৎ 15টা করে ভার্ব প্রতিদিন আপনি পড়বেন। সেই 15টা করে ভার্ব দিয়ে প্র্যাকটিক্যাল একটা গল্প থাকবে, মানে গল্পটার ভিতর এই ভার্ব গুলোকে আপনি কমন পাবেন। এগুলো যদি আপনি একটু পড়তে পারেন, ওই যেটা বললাম শুরুতে, আপনার রিডিংটাও ক্লিয়ার হবে, ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো জানা হয়ে যাবে। যেমন দেখেন, সিলেক্টেড 15 ভার্বস, পার্ট 1। অ্যাবাইড মানে কি, মেনে চলা। এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাবাউড বা অ্যাবাইডেড। এর পাস্ট পার্টিসিপলটাও অ্যাবাউড বা অ্যাবাইডেড। আর রাইজ মানে কি,
ওঠা, আর রোজ আর রাইজেন, আওক আওক আউকেন, বিয়ার বোর বোর্ন, বিগেট বিগট বিগটেন মানে জন্ম দেওয়া বা পিতা হওয়া, বিগেট বিগট বিগটেন, অনেক ওয়ার্ড আছে যেগুলো আপনি আনফ্যামিলিয়ার, অজানা। সো ভোকাবুলারিটা আপনারা এইভাবে শেখাটা শুরু করেন। বিগিন বিগান বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, এই দুটো ওয়ার্ডের উচ্চারণ দেখছেন, এই যে BEGAN, এই এটা হচ্ছে কি সাউন্ড? অ্যা সাউন্ড। বিজ্ঞান বিজ্ঞান। আর এটা হচ্ছে ইউ মানে কি? আ সাউন্ড। বিজ্ঞান 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 বিজ্ঞান। দেখছেন ওই যে গত ক্লাসে বলছিলাম না, বাংলাদেশ আর বাংলাদেশ। সো দেখেন, বিহোল্ড বিহেল্ড বিহেল্ড মানে কি? অবলোকন করা বা দেখা মানে তাকানো আর কি। বেন্ট 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 মানে বাঁকানো। বিজিস বিসট বিসট অনুনয় করা, অনুনয় করা, প্রার্থনা করা যেটাকে বলা হয়। বিড বাইট বিডেন বা বেট, হ্যাঁ। বাইন্ড বাউন্ড বাউন্ড মানে বাধাই করা। বাইট বিট বিটেন মানে কামড়ানো। বাইট বিট বিটেন মানে কামড়ানো, এগুলো সব স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। ব্লিড ব্লেড ব্লেড মানে রক্তক্ষরণ হওয়া। ব্লিড ব্লেড ব্লেড। ব্লো ব্লিউ ব্লোন মানে প্রবাহিত হওয়া। ব্লো ব্লিউ ব্লোন। ব্রিড ব্রেড ব্রেড পালন করা বা বংশবৃদ্ধি করা। আ বয় অ্যান্ড দ্য ওন্ডেড ওল, দেখেন এখানে একটা গল্প আছে। আমি আপনাকে বলছি এই ধরনের কিছু গল্প আপনি পড়েন, আপনি প্র্যাকটিস করেন। এই গল্পগুলো যদি আপনি পড়েন, আপনার যেখানে সমস্যা হবে আপনি নোট ডাউন করেন যে আপনি উচ্চারণ পারছেন না, ভোকাবুলারি পারছেন না, এরপরে অর্থ বের করতে পারছেন না। Just সেই জায়গাগুলো আমি আপনাদের ওভারকাম করিয়ে দিব, যেহেতু আমি আপনার ক্লাস নিচ্ছি, এখানে শেখাচ্ছি। যেমন দেখেন, আপনি বোঝেন কিনা এই স্টোরি গুলো, টেন্স গুলো। যেমন অন মর্নিং আ ইয়ং বয় বলছে এক সকালে, তাহলে এই অন মর্নিং কিন্তু মেইন সেন্টেন্সের কোনো অংশ না। এটা কি? এটা একটা ফ্রেজ, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টাইম বলছি না এটাকে, কখন মানে ওই যে দেখেন ভার্বের কাছে আসেন, সবার আগে ভার্বের কাছে আসেন। ভার্বটা দেখেন ওই যে বোল্ড করা, ওই যে আওক। আওক মানে কি? জেগে ওঠা না? আওক মানে কি? ওঠা না? জেগে ওঠা। তো ওইটার কাছে আগে আসবে। এবার কখন জেগে উঠেছিল বলছে একদিন সকাল, তাহলে ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায় না? ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব অফ টাইম। এইভাবে আমি আপনাকে সেন্টেন্স গুলো অ্যানালাইসিস করতে বলছি। অন মর্নিং একদিন সকালে, আ ইয়ং বয়, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এই যে তিনটা ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট, তাহলে এটাকে বলা হয় কমপ্লিট সাবজেক্ট বা কম্পাউন্ড সাবজেক্ট। মানে এইটা আ ইয়ং বয়, একসাথে এই তিনটা ওয়ার্ড মিলে একটা নাউন ফ্রেজ। এই তিনটা ওয়ার্ডকে আমি কি বলছি? নাউন ফ্রেজ। বাট আমি যদি আলাদাভাবে বলি, প্রতিটা বাক্যের প্রতিটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। যেমন এই এ শব্দটা একটা অ্যাজেক্টিভ, ইয়ং শব্দটাও এখানে অ্যাজেক্টিভ, বয় শব্দটা নাউন। এ এবং ইয়ং এই দুইটা ওয়ার্ড এই বয়কে মডিফাই করছে, এটাকে বলে প্রি মডিফায়ার অফ নাউন। সো একসাথে আ ইয়ং বয় নাউন ফ্রেজ, কারণ এরা নাউনের জায়গাটা দখল করছে। এবার নেইমড রাহুল, যার নাম কি? রাহুল। অ্যাওক আর্লি, তাহলে ভার্ব কি? তাহলে এই যে নেইমড রাহুল, এখানে এই পর্যন্তই সাবজেক্টের অংশ, এই পর্যন্ত। এই অ্যাওকটা ভার্ব, আর্লিটা হচ্ছে এক্সটেনশন। এবার সাডেনলি হঠাৎ, তাহলে এটা একটা অ্যাডভার্ব অফ টাইম। আ স্টর্ম অ্যারোজ অ্যান্ড আ স্ট্রং উইন্ড বিগ্যান টু ব্লো মানে কি? আ স্টর্ম অ্যারোজ মানে একটা ঝড় উঠেছিল। আর রাইজ থেকে অ্যারোজ মানে কি? একটা ঝড় উঠেছিল। স্টর্ম মানে কি? ঝড়। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং মানে কঠিন বাতাস, বিগ্যান টু ব্লো প্রবাহিত হওয়া শুরু করেছিল, মানে স্ট্রং বাতাস মানে অনেক বেশি বাতাস। স্ট্রং ওয়াইন্ড মানে কি? অনেক বেশি বাতাস প্রবাহিত হওয়া শুরু করেছিল। দ্য ট্রিজ বেন্ট ডাউন বিকজ অফ দ্য উইন্ড। বেন্ট মানে কি? বেন্ট থেকে বেন্ট মানে বেঁকে যাচ্ছিল, গাছগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছিল, হ্যাঁ, বিকজ অফ দ্য উইন্ড বাতাসের কারণে। রাহুল লুকড আউটসাইড, রাহুল বাইরে তাকালো। অ্যান্ড বিহেল্ড, বিহেল্ড কিসের থেকে আসে? বিহোল্ড থেকে। বিহেল্ড মানে কি? লেখা ছিল অবলোকন করা। অবলোকন করা মানে কি? সবকিছু দেখা, সবকিছু অনেক টাইম নিয়ে দেখা, হ্যাঁ। অবলোকন করা বলি না আমরা ওয়ার্ডটা? তাকিয়ে থাকা, একটা বিষয়কে অবজার্ভ করা যেটাকে বলা হয়। সো বিহেল্ড আ স্ট্রেঞ্জ অ্যানিমাল নেয়ার হিজ গেট, রাহুল দেখলো বাইরে একটা অদ্ভুত প্রাণী তার গেটের সামনে দাঁড়ানো ছিল। এরপর ইট ওয়াজ আ রেয়ার ব্রিড অফ উল, ইট ওয়াজ আ রেয়ার ব্রিড অফ উল। ব্রিড মানে কি? ব্রিড মানে হচ্ছে বংশ বৃদ্ধি করা বা বংশ বিস্তার করা বা লেখা পালন করা। তো বলছে এটা একটা
উলফ মানে নেকড়ের জন্ম দেওয়া বা নেকড়ে বংশের একটা কি বলবো, মানে এটাকে বলা হয়, আরে এখানে দেওয়া আছে, মানে ওই যে বাচ্চা যেটাকে বলা হয় বিরল জাতের নেকড়ে, যাই হোক, এটা হচ্ছে রেয়ার ব্রিড অফ উলফ, মানে বলছে যে এটা একটা বিরল জাতের নেকড়ে, মানে ব্রিড মানে এখানে ওই জাত বা বংশ, ওই বংশের নেকড়ে, মানে আহ, একটা আলাদা পার্টিকুলার কমন থিংস কি ইন্ডিকেট করছে এখানে, ঠিক আছে। সো ব্রিড, BREED, ব্রিড। এরপর বলছে স্যাডলি, যদিও এখানে এই জিনিসটা নাউন হিসাবে, সরি ভার্ব হিসাবে এখানে ব্যবহৃত হয়নি, এই জন্য অ্যাকচুয়াল অর্থটা করা যাচ্ছে না। তো স্যাডলি স্নেক হ্যাড বিটেন, বাইট এর পাস্ট ফর্ম কিন্তু BIT, বিট, এর পাস্ট পার্টিসিপল বিটেন, অর্থাৎ আই স্নেক হ্যাড বিটেন মানে একটা সাপ, দুঃখের সাথে বলছে যে একটা সাপ কামড়ে দিয়েছিল ওই নেকড়ের পায়ে, উলফস লেগ, নেকড়ের পায়ে, অ্যান্ড দ্য উন্ড ব্লেড হ্যাভিলি, অনেক বেশি রক্ত প্রবাহিত হচ্ছিল। রাহুল কুড নট বিয়ার টু সি দ্য অ্যানিমাল ইন দ্য পেইন, মানে রাহুল ওই প্রাণীটার যন্ত্রণা দেখতে পারেনি, সহ্য করতে পারেনি। বিয়ার মানে কি, সহ্য করা, বহন করা, মানে নিতে পারেনি, টলারেট করতে পারেনি যেটাকে বলা হয়। দ্য উলফ লুকড অ্যাট রাহুল, ওই নেকড়েটা রাহুলের দিকে তাকালো, অ্যান্ড সিমড টু বিজিস ফর হেল্প, এবং মনে হলো যে সাহায্যের জন্য প্রার্থনা করছে, অনুনয় করছে। বিজিস মানে কি, অনুনয় করা। তাহলে দেখেন এইটা একটা স্টোরি পড়লে কতগুলো নতুন শব্দ শেখা হয়ে যায়, নতুন ভোকাবুলারি জানা হয়ে যায়। রাহুল কুইকলি বাইন্ড থেকে বাউন্ড দ্য লেগ উইথ আ ক্লোথ টু স্টপ দ্য ব্লাড, মানে বাধাই করলো, বাঁধলো, পাটা বাঁধলো, হ্যাঁ, কাপড় দিয়ে। হি বেইড দ্য উলফ টু স্টে কোয়াইট, রাহুল অলওয়েজ অ্যাবাইডেড বাই হিজ ফাদার্স রুল, মানে রাহুল সর্বদা তার বাবার নিয়ম মেনে চলে। কাইন্ডনেস বিগেটস কাইন্ডনেস, বিগেটস মানে কি, নিয়ে আসে, মানে দয়া, দয়া নিয়ে আসে, বিগেটস, বিগেটস দেখছিলাম না আমরা এখানে, বিগেট মানে জন্ম দেওয়া, ও মানে বিগেট, বিগট, বিগটেন। সো আরেকটা যেন কই দেখলাম, কি একটা ভার্ব দেখলাম লাস্টে, লাস্টে অ্যাবাইড, অ্যাবাইড মানে কি দেখলাম, মেনে চলা। অ্যাবাইড কই, অ্যাবাইড মানে মেনে চলা, বিগেট মানে জন্ম দেওয়া, মানে মানে দয়ায় দয়া আসে, এরকম আর কি। তো এখানে বাংলাটাও দেওয়া আছে সুন্দর করে। তাহলে আপনারা যদি এইভাবে ডেভেলপ করতে পারেন, আপনি ইংলিশ না পারলে আগে ইংলিশটা চর্চা করেন, ইংলিশটা দেখেন, ইংলিশটা পড়েন, না পারলে আপনি বাংলা থেকে প্র্যাকটিস করেন। বাট এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। এইটার PDF আমি দিলে, আমি চাইবো, আমি অনুরোধ করব প্রত্যেকেই আজকে থেকেই, কোনো গ্রামার শেখার দরকার নেই, কোনো টেন্স শেখার দরকার নেই, এখানে যা আছে যেভাবে দেখছেন আপনি রিপিটেশন প্রসেসে আসেন, আপনি এটা পড়া শুরু করে দেন, অ্যালাউডলি পড়েন, ভোকাবুলারি গুলো ডেভেলপ করেন, 15টা ভোকাবুলারি খাতায় লেখেন, তার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম লেখেন, বাংলা অর্থটা লেখেন। প্রতিদিন প্রতিটা ক্লাসে আমি এটা দেখাবো, এটা আপনারা করেন। একদিন সকালে রাহুল নামের একটা ছেলে খুব ভোরে জেগে উঠলো, আওক, হঠাৎ একটি ঝড় উঠলো, অ্যারোজ মানে ওঠা, জোরে বাতাস বইতে শুরু করলো, ব্লো মানে প্রবাহিত হওয়া, এর পাস্ট ফর্ম কি, ব্লিউ, পাস্ট পার্টিসিপল কি, ব্লোন, হ্যাঁ, বিগিন মানে শুরু হওয়া, এর পাস্ট ফর্ম বিগ্যান, পাস্ট পার্টিসিপল বিগান। এরপর বাতাসে গাছগুলো বেঁকে গেল, বেঁকে যাওয়া ইংরেজি কি, বেন্ট, বেন্ট থেকে বেন্ট। রাহুল বাইরে তাকালো এবং তার গেটের কাছে একটা অদ্ভুত প্রাণী দেখলো, বিহেল্ড, বিহোল্ড থেকে আসে মানে অবলোকন করা বা দেখা, বিহেল্ড, বিহোল্ড, বিহোল্ড থেকে বিহেল্ড। দেন এটি ছিল বিরল জাতের ব্রিড মানে নেকড়ে, নেকড়ে ইংরেজি উলফ, ব্রিড মানে জাত বলছে ওই বংশের। দুঃখের বিষয়, একটি সাপ নেকড়ের পায়ে কামড় দিয়েছিল, বিটেন, বাইট, বিটেন, এবং রক্তক্ষরণ হচ্ছিল, ব্লেড, BLEED, ব্লিড এর পাস ফ্রম ব্লেড। রাহুল প্রাণীটির কষ্ট দেখে সহ্য করতে পারছিল না, বিয়ার মানে সহ্য করা বা বহন করা, নেওয়া। নেকড়েটি রাহুলের দিকে তাকালো এবং মনে হলো সে সাহায্যের জন্য অনুনয় করছে, বিজিস মানে অনুনয় করা, বিসট এর পাস্ট ফর্ম কি, বিসট, মনে রাখবেন, বিসট, SOUGHT, অনুনয় করেছিল, বিনয় করেছিল, এরকম প্রার্থনা চেয়েছিল। রাহুল দ্রুত একটি কাপড় নিয়ে পাটি বেঁধে দিল, বাউন্ড, বাইন্ড থেকে বাউন্ড। সে নেকড়েটিকে শান্ত থাকতে বলল, বেইট, রাহুল সর্বদা তার বাবার নিয়ম মেনে চলতো, অ্যাবাইড মানে মেনে চল, দয়ায় দয়ার জন্ম দেয়, বিগেটস মানে জন্ম দেওয়া, বিগেট
মানে জন্ম দেওয়া, পাস্ট ফর্ম বিগট, পাস্ট পার্টিসিপল বিগটেন, এরকম আরো 10টা করে স্টোরি দেওয়া আছে। তার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, বাংলা আছে, এরকম অনেকগুলো স্টোরি দেওয়া আছে। টোটাল 200টারও বেশি ভার্বের উপরে স্টোরি গুলো দেওয়া, যেগুলো মোস্ট ইউজফুল ভার্ব স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে ব্যবহার হয় বা আমরা ব্যবহার করি। তো এই প্র্যাকটিসটা আপনাদের একটু করতে হবে, প্রতিদিন ভার্ব রিলেটেড এই ওয়ার্ড গুলো একটু ডেভেলপ করতে হবে। আর স্টোরি প্র্যাকটিসের মাধ্যমে করলে আপনাদের যেটা হবে, যে বেনিফিটটা হবে, যে ডেভেলপমেন্টটা হবে, রিডিংটা ক্লিয়ার হবে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, সেন্টেন্সের ফরমেশন বুঝতে পারবেন, টেন্স গুলো চর্চায় এসে যাবে প্র্যাকটিক্যালি, অটোমেটিক্যালি, কোনো রুলস স্ট্রাকচার ছাড়া। আর ভোকাবুলারি ডেভেলপমেন্ট তো হবে। ছোট ছোট স্টোরি, সিম্পল স্টোরি, ইংলিশ না পারলে বাংলা দেখে করেন, বাট করতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে। আমি কি বোঝাতে পারছি? আমি পিডিএফ দিয়ে দিব এটা। Yes, sir. গুলো দেখবেন তাতে করে এটা আমাদের জন্য ভালো হয়। সো এটা আমি পাঠিয়ে দিব, এগুলো আপনারা একটু কমপ্লিট করে ফেলবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।